নমস্কার, আবাস নিউজের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি প্রগতি। শুরু করছি আজকের সংবাদ। মেদিনীপুর কলেজ ও কলেজের স্কুলের সামনে থেকে অন্যত্র ছড়িয়ে দেওয়ার পরেও পুনরায় একই স্থানে হকাররা দোকান লাগানোর প্রতিবাদে এবার পথ অবরোধে সামিল অধ্যাপক, অধ্যাপিকা ও শিক্ষক শিক্ষিকাগণ। মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের সামনে থেকে অন্যত্র ছড়িয়ে দেওয়ার পরে পুনরায় একই স্থানে হকাররা দোকান লাগানোর প্রতিবাদে এবার পথ অবরোধে সামিল অধ্যাপক, অধ্যাপিকা ও শিক্ষক শিক্ষিকাগণ। গত কয়েকদিন আগে মেদিনীপুর শহরকে যানজট মুক্ত রাখতে এবং মেদিনীপুরের ঐতিহ্যবাহী মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুলের সৌন্দর্যায়নের লক্ষ্যে স্কুল ও কলেজের সামনে থাকা হকার ও ফুটপাত ব্যবসায়ীদের অন্যত্র সরিয়ে দেয় মেদিনীপুর সদর মহকুমা প্রশাসন ও পৌর প্রশাসন। তবে শুক্রবার সকালে লক্ষ্য করা যায় পুনরায় স্কুল ও কলেজের সামনে কয়েকজন হকার ও ফুটপাত ব্যবসায়ীকে দোকান বসাতে, আর তারই প্রতিবাদে এবং কলেজ ও স্কুলের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে কলেজের অধ্যাপক, অধ্যাপিকা ও স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। কলেজ ও স্কুলের সামনে নতুন করে বসা হকার ও ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিলে হকার ও ফুটপাত ব্যবসায়ীরা তাদের দোকান সরিয়ে নেয়। মেদিনীপুর শহরের সাধারণ মানুষের বক্তব্য, পৌরসভার অলিখিত চুক্তি না থাকলে বিভিন্ন স্তরের দোকানদার থেকে অন্যান্য জন কোনো সাহসে বেআইনি দখলদার করে সরকারি রাস্তা, বেআইনি শপিং মল, আকাশছোঁয়া বাড়ি দিনের পর দিন হয় কি করে? শহরে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি রাস্তাঘাটের পরিসর বৃদ্ধির বদলে সংকোচন হচ্ছে। যেভাবে রাস্তা সংকোচন বেআইনি দখলদার বাহিনী দৌলতে যে আগামী দিনে সাধারণ মানুষ হেঁটেও চলাচল করতে পারবে না। আগে যে রাস্তায় বাস চলাচল করতে পারতো, আজ সেখানে পাশাপাশি 2 চাকার মোটরসাইকেল যেতে 5 মিনিটের রাস্তা পয়েন্ট থেকে 20 মিনিট লাগে, কারণ অবৈধ দখল। পাশাপাশি মেদিনীপুর পৌরসভার নিকাশি নালা থাকলেও তাও অবৈধ দখলদারের দখলে। আর পৌর প্রশাসন থেকে জেলা প্রশাসন ভোটের রাজনৈতিক স্বার্থে অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছে, আর সাধারণ যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। আমি কাল থেকে করিনি স্যার। মিলে ওদেরকে তুলে আমাদের এখানে ডিআই অফিসের সামনে ওনাদেরকে পুনর্বাসন দিয়েছেন, কিন্তু হয়তো ওনাদের কিছু স্বার্থ বিঘ্নিত হচ্ছে, যার জন্য ওনারা আবার এখানে আসছেন আমাদের স্কুলের সামনে। তো সেইটা কেন হচ্ছে, আবার কেন ওনারা আসছেন, সেটা আমাদেরকে আবার দেখতে হবে। যার জন্য আমরা চাইছি এইভাবে দাঁড়ালে কি হবে না, প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি উভয়ে আমাদের কথা শুনবেন, ওনারা শুনছেনও। তবুও আমরা চাইছি মানে একটা সারা জায়গাতে যাতে সবারই এটা একটা বিধান হয়, প্রতিবিধান হয় শান্তিপূর্ণভাবে, সেটাই আমরা চাইছি। হিমানি পড়িয়া, হেডমিস্ট্রেস, মিদনাপুর কলেজিয়েট স্কুল বয়েজ। এইখানটাই শোনা, হ্যাঁ তোমাকে আলোচনা করে সিদ্ধান্ত হবে। এখন যেখানে যে অবস্থায় ছিল তাদেরকে সেই জায়গায় ফিরিয়ে দিতে বললেন। যে কোনো দোকান কলেজের সামনে বসেছিল সেগুলো তাদেরকে আবার সেই জায়গায় নিয়ে যেতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা সেই কাজটাই করছি। তারপরে এসডিও ম্যাডাম আলোচনা করে সবাইকে সিদ্ধান্ত জানাবেন। সকালের এখনো চলে আসে।
জেলা পরিষদের পক্ষ থেকে কয়েক লক্ষ টাকা খরচ করে বেলদা গান্ধী পার্কের সামনে একটি এলইডি স্ক্রিন বোর্ড লাগানো হয়েছিল 2 বছর আগে। লাগানোর পর থেকে একদিনও তা চালু হয়নি, পড়ে পড়ে নষ্ট হয়েছে এই এলইডিটি। তাই যেহেতু বেলদা গান্ধী পার্ককে ভেঙে নতুন করে সাজিয়ে তোলা হবে, তাই প্রশাসনের পক্ষ থেকে সেই এলইডি গুলি খুলে নেওয়া হলো। জেলা পরিষদের পক্ষ থেকে কয়েক লক্ষ টাকা খরচ করে বেলদা গান্ধী পার্কের সামনে একটি এলইডি স্ক্রিন বোর্ড লাগানো হয়েছিল 2 বছর আগে। লাগানোর পর থেকে একদিনও তা চালু হয়নি, পড়ে পড়ে নষ্ট হচ্ছে এই এলইডি। তাই যেহেতু বেলদা গান্ধী পার্ককে ভেঙে নতুন করে সাজিয়ে তোলা হবে, তাই প্রশাসনের পক্ষ থেকে সেই এলইডিগুলো খুলে নেওয়া হলো। বেলদা 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন, বিধায়ক সূর্যকান্ত অট্টের উদ্যোগে বেলদায় উন্নয়নের কাজ চলছে। এমনকি ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, বৃহৎ ব্যবসায়ী সমিতি সবাই বিধায়কের কথা মতো তাদের পসরা সরিয়ে নিয়ে সরকারকে সাহায্য করেছেন। যাদের দোকান সরিয়ে দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে তাদের নতুন করে স্টল করে দেওয়া হবে, যাতে কেউ বঞ্চিত না হয় সেই দিকে বিধায়কের বিশেষ নজর রয়েছে। অপরদিকে বেলদা গান্ধী পার্ক পরিষ্কার হলেও এখনও বেশ কিছু বৃহৎ ব্যবসায়ী তাদের দোকানের পসরা মোটরসাইকেল ফুটপাতে রেখে যানজট করছেন। আগামী দিনে তাও পরিষ্কার হবে বলে দাবি করেন প্রশাসনের কর্তারা। বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি এটা গঠন করেছিলাম। প্রথমে ছিল বেলদা হাওড়া লোকাল একটা ট্রেন, একটা স্টেশন যেহেতু রয়েছে, বিধায়ক একটা বেলদাকে সাজানোর উদ্যোগ নিয়েছেন। আমরা গ্রাম পঞ্চায়েত তার সঙ্গে সহযোগিতা করছি। এসডিও সাহেব এসেছিলেন, বিধায়ককে নিয়ে পুরো বাস স্ট্যান্ড ঘুরেছেন, কী প্ল্যান প্রোগ্রাম হয়েছে যাতে সেন্ট্রাল বাস স্ট্যান্ডটা ভালোভাবে হয়, তার জন্য পার্কটাকে পরিষ্কার করা হয়েছে। তার সঙ্গে জায়েন্ট স্ক্রিন যেটা আছে, যেটা জেলা পরিষদে লাগিয়েছিল, সেই জায়েন্ট স্ক্রিনটা আমরা পরবর্তীকালে বাস স্ট্যান্ড হয়ে গেলে ঠিক জায়গা মতো আমরা ওটাকে আবার পুনর্নির্মাণ করব, করে যাতে বেলদার নাগরিক ওই জায়েন্ট স্ক্রিনের উপভোগ করতে পারে সেটাও আমরা দেখব। এখন মোটামুটি পরিষ্কার চলছে, যারা পরিষ্কার করেনি তারাও সহযোগিতা করছেন। বিধায়ক তাদের আশ্বস্ত করেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জির নির্দেশে কোনো মানুষ যাতে মানে রোজগার থেকে বিচ্যুত না হন সেটাও তিনি দেখছেন। বিধায়ক তাদের সঙ্গে সম্পূর্ণরূপে সহমত। আমাদের বিধায়কের সহযোগিতায় তাদের পুনর্বাসন দিয়ে বাস স্ট্যান্ডকে আমরা নতুন করে তৈরি করব, বেলদাকে আমরা গঠনমূলকভাবে সৌন্দর্যায়নের নজর দিব, এটা তার একটা পার্ট। বিধায়ক তাদেরকে ডেকেছিলেন, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, আমাদের প্রগতিশীল ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিও সহযোগিতা করেছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ দেব। তারা বিধায়কের কথা শুনে বিধায়ক তাদের আশ্বস্ত করেছেন যে কোনো মানুষ তাদের রুজি রোজগার চ্যুত হবেন না, সেটা তিনি কথা রাখছেন। তাই জন্য বিধায়কের কথা শুনে এবং বিধায়কের সহযোগিতায় সুন্দরভাবে বেলদাকে পরিষ্কারের জন্য সবাই সহযোগিতা করছে। আমরাও গ্রাম পঞ্চায়েত তার সঙ্গে সহযোগিতা করছি। আপনার নাম? উপপ্রধান বেলদা আকেন্দ্রিয়া রবীন্দ্রনাথ। দুটি অ্যাম্বুলেন্স থাকলেও 6 মাস ধরে ব্যাহত পরিষেবা, হঠাৎ সমস্যায় পড়লে দুর্ভোগে পড়তে হয়। দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার দাবি পৌরবাসী। পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভার 10টি ওয়ার্ডের অভিযোগ, দুটি অ্যাম্বুলেন্স থাকলেও অ্যাম্বুলেন্স পরিষেবা পাচ্ছে না পৌরবাসী। দুটি অ্যাম্বুলেন্স থাকলেও 6 মাস ধরে ব্যাহত পরিষেবা, হঠাৎ সমস্যায় পড়লে দুর্ভোগে পড়তে হয়। দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার দাবি পৌরবাসী। পশ্চিম মেদিনীপুর জেলার খড়ার পৌরসভার 10টি ওয়ার্ড অভিযোগ, দুটি অ্যাম্বুলেন্স থাকলেও অ্যাম্বুলেন্স পরিষেবা পাচ্ছে না পৌরবাসী। হঠাৎ কেউ অসুস্থ হলে ঘাটাল থেকে নিয়ে আসতে হয় অ্যাম্বুলেন্সে, ফলে সময় অর্থ অপচয় হয়, দ্রুত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয় পৌরবাসী। বামফ্রন্ট সময়কালে সাংসদ অনিল বসুর তহবিলে একটি অ্যাম্বুলেন্স পেয়েছিল খড়ার পৌরসভা। সরকার পরিবর্তনের পর সাংসদ দীপক অধিকারীর তহবিলের টাকায় অপর একটি অ্যাম্বুলেন্স পায় খড়ার পৌরসভা। দুটি অ্যাম্বুলেন্স বিকল হয়ে পড়ে রয়েছে দাবি পৌর প্রশাসনের। পৌরসভার গ্যারেজে পড়ে পড়ে নষ্ট হচ্ছে অনিল বসুর তহবিলের অ্যাম্বুলেন্স, আর সাংসদ দীপক অধিকারীর তহবিলের দেওয়া অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় বিকল হয়ে পড়ে রয়েছে। খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলই জানান, সাংসদ দীপক অধিকারীর তহবিলে দেওয়া অ্যাম্বুলেন্সটি বাগানোর জন্য গ্যারেজে দেওয়া হয়েছে, খুব দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে দেওয়া হবে। এখন দেখার পৌরবাসীর সুবিধার্থে কত দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে খড়ার পৌর প্রশাসন। আমরা যাচ্ছি, আমরা আগে দিন লাগে। একটা সিকিমের আমলে অ্যাম্বুলেন্স দিয়েছিল, সেটাও আমরা কোনো হদিশ পাচ্ছি না। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা উত্তমবাবুর আমলে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল, সেটাই মানুষ এখানে পরিষেবা পেত। কারো শরীর খারাপ, রাত শরীর খারাপ হতো,
তখন ওইটাই নিয়ে যেত সবাই, বা দুধ দেশেও ওটা গেছে। আমাদের বাড়িতে একজনের শরীর খারাপ হয়েছিল, সেটা আমরা করে পাঠিয়েছিলাম কটকে। কিন্তু এখন সেই অ্যাম্বুলেন্সটাও আমরা হদিশ পাচ্ছি না। আমাদেরকে বাইরে থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে অনেক টাকা খরচা করে অ্যাম্বুলেন্স আমাদেরকে দিয়ে পাঠাতে হচ্ছে, কলকাতায় হোক যেখানে হোক আমাদেরকে এইভাবে আমাদেরকে করতে। কিন্তু আজ পর্যন্ত আমরা অ্যাম্বুলেন্সটা কোনো হদিশ পাচ্ছি না। নির্বিকার, চেয়ারম্যানও নির্বিকার, কোনো কিছু তার উত্তর দিতে পারছে না। অ্যাম্বুলেন্সটা কোথায় আমাদের? আরেকটা তো ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। সেটাও তো সারানো যেতে পারে, সেটাও তো পয়সা নিয়ে বলবে। মিউনিসিপ্যালিটি যাই কিছু যাচ্ছে সেটা নিয়ে পয়সা নিয়ে তাদের একটাই কথা, পয়সা নেই। হাতিতাণ্ডব অব্যাহত ঝাড়গ্রাম জেলা জুড়ে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ভালকিশোর গ্রামে মাঝরাতে তাণ্ডব চালিয়ে 4টি মাটির বাড়ি ভাঙলো একটি হাতিদল, ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। হাতিতাণ্ডব অব্যাহত ঝাড়গ্রাম জেলা জুড়ে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ভালকিশোর গ্রামে মাঝরাতে তাণ্ডব চালিয়ে 4টি মাটির বাড়ি ভাঙলো একটি হাতির দল, ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, খাবারের সন্ধানে হাতির দলটি গ্রামে প্রবেশ করে তাণ্ডব চালায়, যার ফলে বাড়ির ভিতর থেকে ধানের বস্তা টেনে এনে খেয়েছে নষ্ট করে হাতির দল। কারো বাড়িতে আবার চাল সহ রান্নাঘরের দেওয়াল ভেঙে আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণের দাবি জানায়। জঙ্গল লাগোয়া সাঁকরাইলের এই ভালকিশোর গ্রামের আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তাণ্ডবের এই খবর পেয়ে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা। ছবি করবে, ওই ঘরটা সব ছবি হবে। জলটার জন্য বেশি ভাঙা পানিটা জল পড়ে গেল না, দোকানে করে শাটারকে ভাঙিয়ে দিয়েছে। যাবো বিকেলবেলা ঘুরতে ঘুরতে যাবো। লাইটটা একটু ভান্ন দেখলে জান্না বাদ দিয়েছে। কাল কি হয়েছিল ঘটনা? কাল কি হয়েছিল, 5টা হাতি এসে মানে দাঁড়ায়নি, হাতিটা এসে ঘর ভাঙাবারই করে। কটা দিয়ে হয়েছিল? কটা 3:30টার সময় আসছে। ক্ষয়ক্ষতি কি হয়েছে? এই যে পুরো একটা মানে একটা বারান্দার চালা পুরা একবারে মানে অ্যাডভেস্টারও ভেঙে গেছে, এবারে দেওয়ালটাও ভেঙে গেছে। এবারে ধরো হাঁড়ি কোড়া থালা বাটি, হ্যাঁ, আর এই যে যা ছিল সবজি আলু পেঁয়াজ যা ছিল সব খেয়ে নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আর মানুষের ক্ষয়ক্ষতি কিছু? না, মানুষের ক্ষয়ক্ষতি নাই, যে না মানে হাতি আসতে আমরা উপরে উঠে গেছি। আচ্ছা, এই দাঁতন 2 ব্লক অফিসে বিক্ষোভ। কাজ করে টাকা না পাওয়ার দাবিতে ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখালো ঠিকাদার সংগঠন। দাঁতন 2 ব্লক অফিসে বিক্ষোভ। কাজ করে টাকা না পাওয়ার দাবিতে ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখালো ঠিকাদার সংগঠন। শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার 2 ব্লকে 2020-21 অর্থবর্ষে MGNREG এর মালপত্র সরবরাহের বকেয়া টাকা পাওনার দাবিতে দাঁতন 2 ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখালো দাঁতন 2 ব্লকের ঠিকাদার সংগঠন। ঠিকাদার সংগঠনটির দাবি, 2020-21 অর্থবর্ষে MGNREG এর মালপত্র সরবরাহের বকেয়া টাকা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে কেন্দ্র রাজ্যের দ্বন্দ্বের ফলে, যার ফলে চরম বিপাকে পড়েছেন দাঁতন 2 ব্লকের ঠিকাদারেরা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি এদিন দাঁতন 2 ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। সংগঠনটি জানাচ্ছে, অবিলম্বে কেন্দ্র রাজ্যের দ্বন্দ্ব মিটিয়ে বকেয়া টাকা মেটাতে হবে। যদি তা না হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সদস্যরা। 21 অর্থবর্ষের MGNREG টেন্ডারের ঠিকাদারদের সরবরাহকৃত মালপত্রের মূল্য পাচ্ছে না কেন? কেন্দ্র সরকার জবাব দাও। অবিলম্বে আমাদের প্রাপ্য টাকা দিতে হবে। সরকার এবং রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন, অবিলম্বে আমাদের প্রাপ্য টাকা মিটিয়ে দিন। দাঁতন 2 নম্বর পঞ্চায়েত সমিতি
আন্ডারে 7টি গ্রাম পঞ্চায়েত থেকে আমরা কন্ট্রাক্টর রয়েছি। আমরা দীর্ঘদিন ধরে এই কন্ট্রাক্টরি ব্যবসা করছি। আমরা একটা স্বপ্ন নিয়ে এই ব্যবসায় নেমেছিলাম। কারো স্বপ্ন ছিল কারো ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করা, কারো স্বপ্ন ছিল সুস্থ পরিবেশে প্রতিষ্ঠিত হওয়া। কিন্তু আজকে এই সরকারের বঞ্চনার শিকার সমস্ত কন্ট্রাক্টর। 2020-21 অর্থবর্ষে এমজি এনার্জির টেন্ডারে আমরা অংশগ্রহণ করে ওয়ার্ক অর্ডার নিয়ে আমরা যথারীতি ম্যাটেরিয়াল সাপ্লাই করেছিলাম এবং আধিকারিকদের উপস্থিতিতে আমরা ম্যাটেরিয়ালস মেজারমেন্ট দিয়ে সমস্ত কিছু বিল করে এর মতো অবস্থা আমাদের পাওনা টাকার এফটিও পর্যন্ত করা রয়েছে, অথচ আমরা আজ পর্যন্ত টাকা পাচ্ছি না। আমরা দীর্ঘ 4 বছর আমরা আধিকারিকদের পেছনে ঘুরছি যাতে আমরা আমাদের পাওনা টাকা আমরা পেতে পারি, কিন্তু আমাদের কথা কেউ কর্ণপাত করছেন না। দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকারের এই এমজি এনার্জির টাকা রাজ্য সরকারের বরাদ্দ বন্ধ করার জন্য আজকে আমরা ঠিকাদার যে বঞ্চনার শিকার হয়েছি তার বিরুদ্ধে আজকে আমাদের বাধ্য পথে নামতে হয়েছে। আমরা চাই আন্দোলনের মাধ্যমে আমাদের আধিকারিকের কাছে আমরা আমাদের দাবি পৌঁছাতে চাইছি যাতে আগামী দিনে আমরা আমাদের পাওনা টাকা পেতে পারি, তার জন্য আমরা অনুরোধ করছি। চাষের কাজে জলের জন্য জমিতে পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো 2 ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়গ্রামের সাকরাইলবাগের পৃথক 2 জায়গায় একই ঘটনায় মৃত্যু হয় এই 2 ব্যক্তির। চাষের কাজে জলের জন্য জমিতে পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো 2 ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়গ্রামের সাকরাইলবাগের পৃথক 2 জায়গায় একই ঘটনায় মৃত্যু হয় এই 2 ব্যক্তির। মৃত এক ব্যক্তির নাম স্বপন মহাপাত্র, বয়স 58 বছর ও নিরঞ্জন পাত্র, বয়স 43 বছর। স্বপন মহাপাত্রের বাড়ি সাকরাইলবাগের কুলটিকরি গ্রাম পঞ্চায়েতের ফুলবনি গ্রামে, অপরদিকে নিরঞ্জনের বাড়ি ছত্রি গ্রাম পঞ্চায়েতের মুড়াকাটি গ্রামে। এদিন সকাল থেকে প্রবল বৃষ্টি চলছিল এলাকায়, ফলে শর্ট সার্কিট হয়ে এই ঘটনা ঘটেছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। জানা গেছে 2 ব্যক্তি এদিন চাষের জমিতে জল নেওয়ার জন্য জলের পাম্প চালু করতে গিয়েছিলেন, সেই সময় এই দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই 2 ব্যক্তি। 2 ব্যক্তিকে ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় ওই 2 এলাকার শোকের ছায়া নেমে এসেছে। 2 ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় সাঁকরাইল থানার পুলিশ। আগামী 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের প্রাণপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। তাই তার প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করে বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা শহরে সকাল 10টা থেকে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির। আগামী 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের প্রাণপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। তাই তার প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করে বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা শহরে সকাল 10টা থেকে চলছে স্বেচ্ছায় রক্তদান শিবির। বেলদা থেকে আরও একজোড়া লোকাল ট্রেন চালু, দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলো স্টপেজ, কেশারি মোড়ে ওভারব্রিজ নির্মাণ, সর্বোপরি বেলদা স্টেশনের সার্বিক উন্নয়নের স্বার্থে যে ধারাবাহিক আন্দোলন সংগঠিত করেছেন রেলযাত্রী নাগরিক কল্যাণ সমিতি, তারই অঙ্গ হিসেবে আজকের এই রক্তদান শিবির বলে জানান। প্রায় 50 জন রক্তদাতা এই দিন রক্তদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানান প্রান্ত থেকে আসা অনেক গুণীজন ব্যক্তি। এছাড়াও সভাপতি প্রদীপ দাস সহ সভাপতি যোগেন্দ্রনাথ বেরা, সম্পাদক রামলাল রাঠি সহ আরও নানান কর্মকর্তা। সম্পাদক রামলাল রাখি জানান, রেলের নানান দাবি নিয়ে আমরা সারা বছরই আন্দোলন করি, তারই অঙ্গ হিসেবে আমরা আজকের রক্তদান শিবির করলাম এবং আগামী দিনের আমরা এরকম কর্মসূচি চালিয়ে রাখব সাধারণ মানুষের স্বার্থে। রেল বস্তির জন্য তিনি স্পিকার কি তৃণমূল কি কংগ্রেস কি সিপিএম বেলদার উন্নয়নকে সামনে রেখে বেলদার পছন্দ করি, তাহলে আগে 1999 সালে আজকের দিনে পাকিস্তানের সাথে যুদ্ধে জয়ী হয়েছিল ভারতীয় সেনাবাহিনী। হিমালয়ের চূড়ায় প্রতিকূল পরিবেশে পড়া ভারতীয় সেনাবাহিনীর এক অসামান্য প্রতিরোধের সাক্ষী হয়েছিল গোটা বিশ্ব। অপারেশন বিজয়ে ভারতীয় সেনাবাহিনীর সকল বীর সৈনিকগণকে শুক্রবার কাঁথি সাংগঠনিক জেলার জেলা কার্যালয়ে শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করা হলো। 25 বছর আগে 1999 সালে আজকের দিনে পাকিস্তানের সাথে যুদ্ধে জয়ী হয়েছিল ভারতীয় সেনাবাহিনী। হিমালয়ের চূড়ায় প্রতিকূল পরিবেশে লড়া ভারতীয় সেনাবাহিনীর এক অসামান্য প্রতিরোধের সাক্ষী হয়েছিল গোটা বিশ্ব। অপারেশন বিজয়ে ভারতীয় সেনাবাহিনীর সকল বীর সৈনিকগণকে শুক্রবার কাঁথি সাংগঠনিক জেলার জেলা কার্যালয়ে শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করা হলো।
উক্ত শ্রদ্ধা নিবেদন উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, জেলার সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল, নগর মণ্ডলের সভাপতি সুশীল দাস, জেলা কমিটির সদস্য কাউন্সিলর তাপস দোলাই, নগর মণ্ডলের সহসভাপতি বুদ্ধদেব মান্না, সাধারণ সম্পাদক সাহেব গিরি, প্রাক্তন সেনাকর্মী ও জেলা কমিটির সদস্য তপন মাইতি, তরুণ দোলাই সহ অন্যান্য প্রাক্তন সেনাকর্মী ও নেতৃত্ববৃন্দ। এই জন্যই ভারতীয় জনতা পার্টি একার কথা ভাবে না। ভারতীয় জনতা পার্টি দেশের কথা ভাবে, দেশ মাতৃকার কথা ভাবে। ওআরওপির জন্য আমাদের জওয়ানরা দীর্ঘদিন ধরে বলেছে, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী পাকিস্তানি সেনাদের প্রত্যক্ষ মদতে কাশ্মীরের সন্ত্রাসবাদীদের ভারতবর্ষকে খণ্ডিত করার যে ষড়যন্ত্র হয়েছিল, এই 26শে জুলাই 1999 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির দৃঢ়। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আবারও চোরেদের টার্গেট স্কুল। নন্দীগ্রামের খোদামবাড়ি ইউনিয়ন বিপি হাই স্কুলের ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আবারও চোরেদের টার্গেট স্কুল। নন্দীগ্রামের খোদামবাড়ি ইউনিয়ন বিপি হাই স্কুলের ঘটনা। টাকা পয়সা চুরি যায়নি, চুরি গেছে স্কুলের নথি ও কম্পিউটার হার্ড ডিস্ক। নন্দীগ্রাম খোদামবাড়ি ইউনিয়ন বিপি হাই স্কুলের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, শুক্রবার সকালে স্কুলে এসে দেখেন গতকাল রাত্রে স্কুলে চুরি হচ্ছে। স্কুলের আলমারি ভেঙে বেশ কিছু নথি ও কম্পিউটারের হার্ড ডিস্ক, স্কুলের বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরেরা। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে ক্রমাগত এলাকায় বিভিন্ন স্কুলে চুরির ঘটনা ঘটে চলেছে। তা নিয়ে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করে গিয়েছে, বারবার চোরেদের টার্গেট কোন স্কুল? টাকা পয়সা বাদ দিয়ে কেন স্কুলের নথি ও কম্পিউটার চুরি করেছে চোরেরা? এইখানে তার মেরেছে বাকি দিয়ে ওরা জানে খুব ভাই এর আগেও এরকম এর আগে দুবার মনে হয়েছে দুবার না এরা সব তো আগে একবার তার আগে তো সে তো কি বলবেন এই প্রসঙ্গে? আমরা বিষয়টা জানলাম যখন ওই আমাদের 10টা 20 নাগাদ প্রথম স্কুলের গেট ওপেন হয়। তারপরে অফিস খুলতে এসে যে আমাদের বাপন দাস আমাদের তিনি অফিস খুলতে এসে দেখলেন যে অফিসে তালা ভাঙা। তো সঙ্গে সঙ্গে ও আমাকে ফোন করে, স্যার কী করবো, ভিতরে ঢুকবো কি ঢুকবো না? আমি বলি না, ঢোকার দরকার নেই, আমি থানায় জানাচ্ছি, তারপর ওনারা এলে তখন ভিতরে ঢোকা। তারপর আমি বললাম, আর কোথায় কী হয়েছে? বলছি, স্যার আপাতত অফিসটা ভাঙা দেখছি এবং আমাদের যে কম্পিউটার ল্যাব, সেই কম্পিউটার ল্যাবেরও তালা ভাঙা। আমি বলছি, এই মুহূর্তে তাহলে কোথাও ঢোকার দরকার নেই, কোথাও হাত দেবে না, পুলিশ এলে তারপর সবাই ঢুকবে। বাচ্চারা যেমন ক্লাসে ঢোকার যেমন ক্লাসরুমগুলো খুলে, সেইভাবে যাওয়ার পরে এখন এসে যেটা দেখলাম, আমাদের রেয়াপাড়া ফাঁড়ি থেকে ইন্সপেক্টররা এসেছিলেন। তা ওনারা এসে যেটা দেখলেন, ওনাদের উপস্থিতিতে আমরাও দেখলাম যে আমাদের বেশ কয়েকটা আলমারি ভাঙা, আলমারি তালা ভাঙা, হেডমাস্টারদের অফিসের যে টেবিল ছিল, টেবিল এবং টেবিলের যে ড্রয়ার, সেই ড্রয়ারের সবগুলোই প্রায় ভাঙা এবং ভেঙে সব জিনিসপত্র নিয়ে গেছে। আমাদের যে সিসিটিভি ক্যামেরা ছিল, সেই সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটা সব তার কেটে নিয়ে চলে গেছে। কম্পিউটার ল্যাবেরও বেশ কিছু কম্পিউটার গেছে। নবান্নে অভিযোগ জমা পড়ল কাঁথি পৌরসভার কাউন্সিলর, পৌরকর্মী, ঠিকাদার সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। জমির নথি জাল করে প্রতারণার অভিযোগ কাঁথি থানায়ও। নবান্নে অভিযোগ জমা পড়ল কাঁথি পৌরসভার কাউন্সিলর, পৌরকর্মী, ঠিকাদার সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। জমির নথি জাল করে প্রতারণার অভিযোগ কাঁথি থানায়। ভোটের পূর্বে সন্দেশখালী কাণ্ড নিয়ে উত্তাল ছিল গোটা রাজ্য। বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানের গ্রেপ্তারে চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল।
এবার খোদ শুভেন্দুর শহর কাঁথিতে শাসক দলের বিরুদ্ধে জমি মাফিয়া চক্র চালানোর অভিযোগ উঠল। একাধিক ব্যক্তিকে জমি বিক্রি করে দেওয়া এবং টাকা তছরূপের অভিযোগ উঠেছে কাঁথি পুরসভার তৃণমূলের এক পুরো প্রতিনিধির বিরুদ্ধে। ওই পুরসভার কর্মচারী এবং ঠিকাদারের বিরুদ্ধে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রতারিত জমি মালিক। গত 14 মার্চ কাঁথি পুরসভার তৃণমূলের পুর পরিষদ অতনুগিরি সহ মোট 7 জনের বিরুদ্ধে প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করেন আশিস মাইতি নামে জনৈক ব্যক্তি। তিনি কাঁথি দেশপ্রাণ ব্লকের নামালটিহার বাসিন্দা। তার অভিযোগের ভিত্তিতে পুর পরিষদ সহ সব অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420, 406, 120 ধারায় মামলা রুজু করেছে কাঁথি থানার পুলিশ। অভিযুক্তরা শাসক দল তৃণমূলের হাওয়াতে অভিযুক্তদের কেউ ধরা পড়েনি এখনো। অভিযোগ 2010 সালে কাঁথি পুরসভার 7 নম্বর ওয়ার্ডে একটি জমি কেনেন আশিস, কিন্তু সেখানে যাতায়াতের রাস্তা ছিল না। অভিযোগ রাস্তা দেওয়ার বিনিময়ে 2 লক্ষের বেশি টাকা ওই ওয়ার্ডের পুর প্রতিনিধিকে দেন তিনি। সে সময় পুর প্রতিনিধি ছিলেন অতনুগিরি। আশিস বাবুর দাবি 7 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। 2013 সালে 2 লাখের বেশি টাকা দিয়েছিলাম। টালবাহানা করে 2019 সাল পর্যন্ত উনি রাস্তার জমি দেননি। তার আরও অভিযোগ 2020 সালে পরিবারের অনেকে অসুস্থ ছিলেন, ব্যস্ত হয়ে পড়ি। পুর প্রতিনিধিরা এক সহযোগী দেখাশোনার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দেন। 6 মাসের মধ্যে ভুয়ো সই করে জমি বিক্রি করে দেয় বলে অভিযোগ। পরে কাঁথি মহকুমা আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন তিনি। এরপর পুর প্রতিনিধির কার্যালয়ে সমাধানের জন্য ডাকা হয়। সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয় যে 1,40,00,000 টাকা ফিরিয়ে দেওয়া হবে। প্রতিশ্রুতি মাফিক মামলা তুলে নেওয়ার পরেও 4 লাখ টাকা দেওয়া হয়। বাকি টাকা দেওয়া হয়নি বলে তার অভিযোগ। এরপর বেশ কয়েকবার শাসক দলের স্থানীয় নেতাদের নিয়ে বৈঠক হয়, যদিও রফাসূত্র বেরোয়নি। পরে তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে লিখিত অভিযোগ জানা যাচ্ছে নবান্ন থেকে চিঠি এসেছে জেলা শাসকের কাছে বিশেষ নজর দিয়ে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য। প্রসঙ্গত কাঁথি পুরসভা এলাকায় একাধিক ওয়ার্ডে জমির দালালি এবং প্রমোটারির অভিযোগ রয়েছে দীর্ঘ কয়েক দশকের। মূলত আর জমি বিক্রি করা ও জমির ধরন পাল্টানোর জন্য মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে স্থানীয় শাসক দলের একাধিক নেতা ও পুর প্রতিনিধির বিরুদ্ধে। যদিও এই ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ হতেই শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। এ প্রসঙ্গে বিজেপির কাঁথি নগর মণ্ডলের সভাপতি ও পৌরসভার বিরোধী দলনেতা সুশীল দাস বলেন, গোটা রাজ্য জুড়ে লক্ষ লক্ষ দুর্নীতি করেছে তৃণমূল। যারা গ্রাম থেকে এসে কাঁথিতে জমি কিনেছেন তাদের অনেকেই প্রতারিত হচ্ছেন বলে জানান তিনি। আর কি বলবো, এদেরকে বলা না বলার সমান। এদেরকে মানে এরা যদি কম্বলের চুল বাঁচে তার কম্বল ফাঁকা হয়ে যাবে। না, এমন একটা বিষয় যে কাঁথি পৌরসভার মতো জায়গায় একটা কাউন্সিলরের বিরুদ্ধে বা সাংসদদের বিরুদ্ধে টোটাল জমিটা হাতিয়ে নেওয়ার অভিযোগ, মানে জাল দলিল। আমরা দেখেছি, আমাদেরকে পুলিশও জানিয়েছে, বলেছিল। আমি একটা কাজে গেছিলাম, পুলিশ প্রশাসনরা বলছে দেখুন দুটো সই দেখুন, আমরা সেইটাও দেখেছি, পুরো জাল। আমরা চাইছি যারা এসব কাজে যুক্ত তাদের প্রকৃত সাজায় উপযুক্ত প্রমাণস্বরূপ নিয়ে প্রকৃত সাজা হওয়া দরকার আছে। না হলে যেভাবে দিনের দিন বাড়ছে অপরাধ, তারা অপরাধীরা মাথা চড়া দিয়ে উঠছে, সাজা পাচ্ছে না, তাই হচ্ছে। কে বলছে আমি কাউন্সিলর আছি, কে বলছে আমি অমুক পদে আছি, অমুক লোকের মাথায় হালছে। এসব বাদ দিয়ে প্রকৃত যেন সেরকম সাজা ব্যবস্থা না হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, শহীদ দিবসে শুনেছিলাম যে যারা অপরাধ করবে তার বিরুদ্ধে আমরা কঠোর সাজা নেব, কঠোর ব্যবস্থা নেব। আমরা সেদিকে তাকিয়ে আছি। যেন ওরকম মঞ্চে বলা কথা বলে যাচ্ছে, কাজে কাজ কিচ্ছু হচ্ছে না, এরকম প্রতিবারই মঞ্চ কাঁপানো বক্তব্য শুনি, কিন্তু মানুষের ভয় কাঁপানো বক্তব্য শুনছি না। এই মঞ্চ কাঁপিয়ে যা হয় তাই হচ্ছে। আপনার নাম? সুশীল দাস, আমি নগরমণ্ডল বিজেপি নগরমণ্ডল সভাপতি, পৌরসভা বিরোধী দল। সম্পূর্ণ প্রথম কথা বলছে ভিত্তিহীন মিথ্যা অভিযোগ। আর আমি 7 নম্বরের কাউন্সিলর। আগের বোর্ডে 2017 সালের ঘটনা এটা। 17 সালে আমি এলাকার কাউন্সিলর হিসেবে একটা জমি সংক্রান্ত সমস্যা হয়েছিল। আশিস বাবু আমার কাছে অভিযোগ করছিলেন এবং কাবুল বেরার বিরুদ্ধে, যে তার জমি জমার ব্যাপারে একটা টাকা পয়সার ধারধুর কি ব্যাপার ছিল। আমার কাছে বসা হয়েছিল আমার ওয়ার্ড কমিটি অফিসে। আমি সেখানে সালিসি করেছিলাম। সালিসি করতে গিয়ে যা বুঝতে পেরেছিলাম, সেখানে কাবুল বাবুর কাছ থেকে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আশিস বাবু টাকা ধার নিয়েছিলেন। টাকা উনি শোধ করতে পারেননি, তার জন্য আমন্ত্রণনামা পাওয়ারনামা দিয়েছিলেন কাবুল বাবুকে। সেই মূল্যে কাবুল বাবু জায়গা তার নিজের নামে করেছেন, তার স্ত্রীর নামে করেছেন। কাকে দিয়েছেন, কি বিক্রি করেছেন, সেটা আমার জানা ছিল না। তো সালিসিতে যখন আশিস বাবুর বিরুদ্ধে সালিসিরা গেল, 200 লোক মতো উপস্থিত ছিল সেখানে। তারপরে আশিস বাবু আমাদের বিরুদ্ধে গেছে। এখানে আমার কোনো যোগও নেই, আমি যুক্তও নই।
আমি এলাকার কাউন্সিলর হিসেবে সার্ভিস করেছি এবং এই মর্মে আশিসবাবু অনেক আগে আজ 8-9 মাস আগে এরকম পেপারে বেরিয়েছিল, মিডিয়াতেও গেছিল এবং উনি থানায় অভিযোগ, কোর্টে অভিযোগ করেছিলেন, সে মর্মে কেস চলছে। অর্থাৎ আইনের পথে চলবে, আমাদের আইনের প্রতি আস্থা আছে। আমার কাছে যেটুকু খবর আছে পুলিশে ইনভেস্টিগেশন করছে। মহামান্য আমাদের নবান্ন যিনি চিফ সেক্রেটারি বা আমাদের ডিএন সাহেব যারা তদন্ত করছেন, তদন্ত করুন, সবই সঠিক তথ্য পেয়ে যাবেন। যাকে দিয়ে আমি আইনি সহায়তা পেয়েছি, হ্যাঁ, তার কাছেও অতনুগিরি পৌঁছে যাচ্ছে। তাকে বড় বড় মানে বিষয় বিরাট কার্তিকের গোষ্ঠীদ্বন্দ্ব, অতনুগিরি এদিকে একবার যাচ্ছে ফিরবাকের জন্য, সেদিকে একবার ফিরে যাচ্ছে। আমাকে মারা আবুল বেড়াও ধমকেছে কিছু দুষ্কৃতীকে নিয়ে, আমার মেয়ের ওষুধ, হ্যাঁ দেখবি মারার করে দিব আবুল বেড়া। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।